এই ভিডিওতে আমরা এমন একটি দেশ সম্পর্কে জানব যে দেশটি তার দখল নীতি ও সামরিক আগ্রাসন, বিশেষ করে বেসামরিক লোকদের উপর হামলা, মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক পক্ষপাত ও দখলকেন্দ্রিক নীতির জন্য অনেক দেশের চোখেই ঘৃণিত। বিশ্বের একমাত্র ইহুদি দেশ ইসরায়েল। মধ্যপ্রাচ্যের একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড। দেশটি পশ্চিমা শক্তির সমর্থন নিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত বজায় রেখেছে। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত দেশটি ইতিহাস, ধর্ম ও রাজনীতির কেন্দ্রে ছিল হাজার বছর ধরে। এর উত্তরে রয়েছে লেবানন, উত্তর পূর্বে সিরিয়ার গোলান হাইটস, পূর্বে জর্ডান, দক্ষিণ পশ্চিমে মিশরের সিনাই, দক্ষিণ পূর্বে গাজা ও ওয়েস্ট ব্যাংক এবং পশ্চিমে ভূমধ্যসাগর। কূটনৈতিক সম্পর্ক ও স্বীকৃতির সংজ্ঞার উপর নির্ভর করে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইরান, আফগানিস্তান, আলজেরিয়া, সৌদি আরব, ইয়েমেন, সিরিয়া সহ প্রায় ২৮টিরও বেশি দেশ আজও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ইসরায়েলের জলবায়ু সাধারণত গরম ও শুষ্ক, তবে কিছু জায়গায় ভূমধ্যসাগরীয় আবহাওয়া দেখা যায়। গ্রীষ্মে তাপমাত্রা থাকে প্রায় ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শীতকালে আবহাওয়া ঠান্ডা হয় এবং অল্প বৃষ্টিপাত হয়। মরুভূমি অঞ্চলে দিনে প্রচণ্ড গরম আর রাতে বেশ ঠান্ডা থাকে। ইতিহাসের দৃষ্টিতে এই অঞ্চল প্রাচীনকালে কেনান বা পবিত্র ভূমি নামে পরিচিত ছিল। একসময় এটি অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডের নিয়ন্ত্রণ আসে ব্রিটিশ ম্যান্ডেটের হাতে। ব্রিটেন জেরুজালেম দখল করে এবং ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয়। ১৯১৭ সালে ব্রিটেন বেলফোর ঘোষণা দিয়ে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। ইউরোপে ইহুদিদের ওপর নির্যাতনের ফলে বহু ইহুদি ফিলিস্তিনে অভিবাসন শুরু করে। হিটলারের নাৎসি শাসনের সময় এই অভিবাসন আরও বেড়ে যায় এবং ইহুদি রাষ্ট্র গঠনের দাবি তীব্রতর হয়। ব্রিটেন মধ্যপ্রাচ্যের ওপর প্রভাব বজায় রাখার জন্য ইহুদি ও আরব উভয় পক্ষকেই খুশি রাখতে চায়। ১৯৪৭ সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব দেয়, একটি ইহুদিদের জন্য এবং অপরটি আরবদের জন্য। যদিও ইহুদিদের জমির মালিকানা ছিল মাত্র ১০%, কিন্তু জাতিসংঘ তাদের প্রায় অর্ধেক জমি দিয়ে দেয়। আরবরা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, কিন্তু ইহুদিরা আনন্দে আত্মহারা হয়ে যায়। ১৯৪৮ সালের ১৪ মে ব্রিটিশরা চলে গেলে ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয়। সেই রাতেই প্রতিষ্ঠা লাভ করে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। আজকের ইসরায়েল একটি বহু সাংস্কৃতিক দেশ। এখানে ইহুদি, আরব, খ্রিস্টান সহ বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করেন। দেশের মাত্র 10% মানুষ গ্রামে থাকে আর অধিকাংশ মানুষ থাকে শহরে। জেরুজালেম হল এ দেশের সবচেয়ে বড় শহর, যেখানে প্রায় ৯.৭ লাখ মানুষ বসবাস করে। তেল আবিব হল ইসরায়েলের অর্থনৈতিক ও প্রযুক্তিগত কেন্দ্র, যেখানে অনেক দেশের দূতাবাস অবস্থিত। ইসরায়েলের হাইফা একটি গুরুত্বপূর্ণ বন্দর ও শিল্পনগরী। এছাড়াও বড় শহরগুলোর মধ্যে রয়েছে নাজারেথ, রিশন লেজিয়ন ও বিয়ারশেবা। ২০২৪ সালের হিসেবে ইসরায়েলের জনসংখ্যা প্রায় ৯৮ লাখ। প্রতি ১০০ জন নারীর বিপরীতে রয়েছে ৯৭ জন পুরুষ, এবং এই দেশটির বার্ষিক গড় জনসংখ্যা বৃদ্ধির হার ১.৬%। ইসরায়েল এমন একটি বহুজাতিক রাষ্ট্র যেখানে বিভিন্ন ধর্মাবলম্বী ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। এ দেশের মোট ইহুদির সংখ্যা ৭.২ মিলিয়ন, আরব মুসলিমদের সংখ্যা ১.৮ মিলিয়ন, আরব ও অন্যান্য খ্রিস্টানদের সংখ্যা ১,৮০,০০০, দ্রুজ ও অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা ৫ লাখ, ইমিগ্রান্ট এবং নন রিলিজিয়াসের সংখ্যা ১,২০,০০০। ইসরায়েলি ইহুদিদের মধ্যে আবার বিভিন্ন সম্প্রদায় রয়েছে, যেমন অধর্মীয় বা সেকুলার, মডারেট রিলিজিয়াস, অর্থোডক্স বা হাইপার রিলিজিয়াস, এবং অন্যান্যদের মধ্যে রয়েছে রিফর্ম ও কনজারভেটিভ ইহুদি। ইসরায়েলের নাগরিক আরবরা মূলত ফিলিস্তিনি বংশোদ্ভূত, যারা ১৯৪৮ সালের পর নাগরিকত্ব পেয়েছে। মুসলিম আরবদের মধ্যে ৮৫% হল সুন্নি, ৭% হল খ্রিস্টান আরব এবং ৮% হল দ্রুজ সম্প্রদায়,
যারা সেনাবাহিনীতে সেবা দিয়ে থাকে। ইসরায়েল দেশটির জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হল আলিয়া, অর্থাৎ বিশ্বজুড়ে ইহুদিদের ইসরায়েলে ফিরে আসা। রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি ইহুদি অভিবাসী আসে এই দেশটিতে। ফলে জনসংখ্যার গঠন দ্রুত পরিবর্তিত হচ্ছে, যা ভবিষ্যৎ রাজনীতি ও সমাজে প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে। রাজধানী নিয়ে ইসরায়েলের আন্তর্জাতিক বিরোধ রয়েছে। দেশটি জেরুজালেমকে তার অবিভাজ্য ও চিরন্তন রাজধানী দাবি করলেও 138টি দেশের দূতাবাস এখনও তেল আবিবেই অবস্থিত। জাতিসংঘ 1947 সালে জেরুজালেমকে আন্তর্জাতিক শহর হিসেবে প্রস্তাব করেছিল, তবে 2017 সালে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে 2018 সালে দূতাবাস স্থানান্তর করে। জেরুজালেম বর্তমানে দুই ভাগে বিভক্ত। পশ্চিম অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং পূর্ব জেরুজালেম 1967 সালে দখল করা হয়, যা আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচিত। ইসরায়েল এটিকে তার ধর্মীয় ও ঐতিহাসিক কেন্দ্র মনে করে। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাজধানী হিসেবে দাবি করে। এই দ্বন্দ্ব রাজনৈতিক, ধর্মীয় ও ঐতিহাসিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং শান্তি প্রক্রিয়ার মূল চাবিকাঠি। ইসরায়েল একটি বহুভাষিক সমাজ। আধুনিক হিব্রু ভাষা হল এ দেশটির রাষ্ট্রভাষা এবং সরকারি কাজ, শিক্ষা ও মিডিয়ায় সর্বাধিক এ ভাষাটি ব্যবহৃত হয়। পূর্বে সহ-রাষ্ট্রভাষা হিসেবে ছিল আরবি ভাষা, কিন্তু 2018 সালের নেশন স্টেট ল অনুযায়ী এখন এটি বিশেষ মর্যাদাপ্রাপ্ত ভাষা। দেশটির 20% জনগণ আরব বংশোদ্ভূত হওয়ায় আরবি ভাষা এখনও স্কুল, সংবাদপত্র ও রেডিওতে প্রচলিত রয়েছে। ইসরায়েলের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উচ্চমানসম্পন্ন ও বৈচিত্র্যময়। এটি 3টি স্তরে বিভক্ত। কিন্ডারগার্টেন থেকে শুরু করে গ্রেড 6 পর্যন্ত সময়টি প্রাথমিক শিক্ষার আওতায় পড়ে। এই পর্যায়ে শিক্ষার্থীরা হিব্রু বা আরবি ভাষা, গণিত, বিজ্ঞান, ইংরেজি, ইতিহাস এবং ধর্মীয় শিক্ষা সহ মৌলিক বিষয়গুলো শেখে, যা তাদের পরবর্তী শিক্ষার ভিত্তি গঠন করে। মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা গ্রেড 7 থেকে গ্রেড 12 পর্যন্ত বিস্তৃত, যা নিম্ন ও উচ্চ মাধ্যমিক উভয় স্তরকেই অন্তর্ভুক্ত করে। এই সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশ নিতে হয় এবং সফলভাবে উত্তীর্ণ হলে তারা বাকরুত সার্টিফিকেট অর্জন করে, যা ইসরায়েলের উচ্চশিক্ষায় ভর্তির জন্য অপরিহার্য একটি যোগ্যতা। ইসরায়েলের উচ্চশিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত ও গবেষণাভিত্তিক। এখানে বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, ব্যবসা, সমাজবিজ্ঞান, মানবিক বিদ্যা ও প্রকৌশল সহ নানা বিষয়ে উচ্চতর পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে। দেশটির সরকার বর্তমানে 9টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অসংখ্য কলেজ ও প্রযুক্তি ইনস্টিটিউট কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠান শুধু একাডেমিক উৎকর্ষেই নয়, বরং নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রেও বৈশ্বিকভাবে স্বীকৃত। যেহেতু উন্নত গবেষণা ও উদ্ভাবনের জন্য ইসরায়েলের শিক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে স্বীকৃত, তাই প্রতি বছর প্রায় 12,000 বিদেশি শিক্ষার্থী এ দেশটিতে পড়াশোনা করতে আসে। দেশটির সরকার শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করে, যাতে বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি বজায় থাকে। ইসরায়েলের সামরিক প্রশিক্ষণ জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। দেশের প্রতিটি নাগরিককে প্রতিরক্ষা সম্পর্কে সচেতন ও দায়িত্ববান হতে শেখানো হয়। পুরুষদের জন্য প্রায় 2 বছর 8 মাস এবং নারীদের জন্য 2 বছর সামরিক বাহিনীতে প্রশিক্ষণ একটি বাধ্যতামূলক নিয়ম। তবে কিছু আরব ও ধর্মীয় গোষ্ঠী এতে অংশ নিতে পারে না। এই সময়ে তরুণরা শুধু যুদ্ধ কৌশলী নয়, নেতৃত্ব, দলগত কাজ, প্রযুক্তির ব্যবহার ও আত্মনিয়ন্ত্রণও শেখে। পরে এসব অভিজ্ঞতা তাদের শিক্ষা, চাকরি ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। ইসরায়েলের জাতীয় ফুলের নাম অ্যানিমন করোনারিয়া, জাতীয় ফলের নাম প্রিকলি পিয়ার বা সাবরা, জাতীয় পশু হল মাউন্টেন গিজল, জাতীয় পাখির নাম ইউপোপা ইপপস, জাতীয় খেলার নাম হল সকার বা ফুটবল। এবার আসা যাক খাবারের প্রসঙ্গে। ইসরায়েলি রান্না বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় খাদ্য সংস্কৃতিগুলোর মধ্যে একটি।
মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগরীয় এবং পূর্ব ইউরোপীয় রান্নার মিশেলে গড়ে উঠেছে এই অনন্য খাদ্য সংস্কৃতি। ইসরায়েলিরা তাদের খাবারে বেশি পছন্দ করে থাকে হাম্মাস, ফালাফেল, শাকসুকা, শর্মা, চিকেন স্নিটজেল। ইসরায়েলের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও সাশ্রয়ী সেবার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত। সরকারের বাধ্যতামূলক স্বাস্থ্য বীমার অধীনে সকল নাগরিক সরকারি চিকিৎসার সুবিধা পান। 4টি স্বাস্থ্য সংস্থার মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। 2023 সালে ইসরায়েলের জিডিপি ছিল $521 বিলিয়ন। মাথাপিছু এ দেশটির আয় ছিল প্রায় $54,000। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল 3.2%, মুদ্রাস্ফীতি ছিল 3.1% এবং দেশটির বেকারত্ব ছিল মাত্র 3.7%। ইসরায়েলের অর্থনীতি প্রযুক্তি নির্ভর ও বৈচিত্র্যময়। হাইটেক, সফটওয়্যার, চিকিৎসা প্রযুক্তি ও কৃষি উদ্ভাবনে দেশটি বিশ্বসেরা। এই দেশটির প্রধান রপ্তানি পণ্য হল প্রযুক্তি, হীরা, সফটওয়্যার ও চিকিৎসা যন্ত্র। ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা হল মোসাদ, যা দেশের বাইরে গুপ্তচর বৃত্তি, সন্ত্রাসবাদ দমন ও গোপন অভিযান পরিচালনায় দক্ষ। এটি সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে কাজ করে। মোসাদ মূলত ইসরায়েলি নাগরিকদের, বিশেষ করে সেনাবাহিনীর এলিট ইউনিটের সদস্যদের রিক্রুট করে থাকে। তবে বিভিন্ন দেশে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের সাথেও গোপনে কাজ করে, যেমন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, ইথিওপিয়া ও ভারত। মোসাদে দ্বৈত নাগরিক বা অভিবাসীদের মধ্য থেকেও সদস্য নেওয়া হয়, যেখানে ভারতীয়দের অংশগ্রহণ উল্লেখযোগ্য। বন্ধুরা, এবার তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক ইসরায়েলের সবচাইতে আকর্ষণীয় ও দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। এ তালিকায় প্রথমেই রয়েছে জেরুজালেম। জেরুজালেম ইসরায়েলের রাজধানী এবং বিশ্বের অন্যতম প্রাচীন ও পবিত্র শহর। এটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদি এ 3 ধর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে আল আকসা মসজিদ, চার্চ অব দ্য হোলি সেপালচার ও ওয়েস্টার্ন ওয়ালের মতো ঐতিহাসিক স্থান। এই শহরে একসাথে দেখা যায় পুরনো ঐতিহ্য আর আধুনিক জীবনের অসাধারণ মিশ্রণ। নাজারেথ। নাজারেথ হল ইসরায়েলের একটি ঐতিহাসিক শহর, যা খ্রিস্ট ধর্মের জন্য অত্যন্ত পবিত্র। এটি যিশুর শৈশবের স্থান হিসেবে পরিচিত এবং বাইবেলের অনেক কাহিনীর কেন্দ্রবিন্দু। এখানে রয়েছে বিখ্যাত ব্যাসিলিকা অব দ্য অ্যানাউন্সিয়েশন, যেখানে মেরি যিশুর জন্মবার্তা পেয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। ছোট হলেও শহরটি ধর্মীয় ইতিহাস ও সংস্কৃতিতে ভরপুর। এখানে বিভিন্ন যুগের প্রাচীন স্থাপনা, বাজার ও স্থানীয় খাবারের দোকান রয়েছে। তেল আভিভ। তেল আভিভ হল ইসরায়েলের প্রধান বন্দর শহর এবং আধুনিকতা ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু। 1909 সালে প্রতিষ্ঠিত এই শহরটি দ্রুত মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাণবন্ত নগরীতে পরিণত হয়েছে। তেল আভিভ তার সুরেলা সমুদ্র সৈকত, আধুনিক স্থাপত্য ও নৈশ জীবনের জন্য পরিচিত। রয়েছে বহু আর্ট গ্যালারি, থিয়েটার, ক্যাফে ও বিশ্বমানের রেস্টুরেন্ট। তেল আভিভ শহরটি প্রযুক্তি ও স্টার্টআপ হাব হিসেবেও খ্যাত, যা সিলিকন ওয়াদি নামে পরিচিত। শহরের ঐতিহাসিক অংশ যেমন ওল্ড জাফা তার প্রাচীন বন্দর ও সংকীর্ণ রাস্তার জন্য পর্যটকদের আকর্ষণ করে। একর। একর ইসরায়েলের একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর, যা আকো নামেও পরিচিত। এই শহরটি ভূমধ্যসাগর তীরবর্তী এলাকায় অবস্থিত। শহরটি ক্রুসেডার যুগের প্রধান সামুদ্রিক বন্দর ছিল এবং এখনও প্রাচীন দুর্গ ও প্রাচীরের নিদর্শন এখানে দেখা যায়। একরের পুরাতন শহর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী তালিকাভুক্ত এবং ইতিহাস প্রেমীদের জন্য আকর্ষণীয় একটি গন্তব্য। এখানে রয়েছে ঐতিহাসিক মসজিদ, চার্চ, বাজার এবং সুড়ঙ্গ পথের বিস্ময়কর জাল। শহরের নানা স্থানে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মিল ঘটেছে, যা তার বৈচিত্র্যকে তুলে ধরে। ইলাত। ইলাত শহরটি হল ইসরায়েলের দক্ষিণে লাল সাগরের তীরে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন শহর। এটি সাঁতার, স্কুবা ডাইভিং ও
ও স্নরকেলিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য। ইলাতের সমুদ্র সৈকত, সাদা বালি আর স্বচ্ছ জলরাশি পর্যটকদের আকর্ষণ করে। এই শহরে অনেক বিলাসবহুল রিসোর্ট, ওয়াটার পার্ক ও শপিং সেন্টার রয়েছে। উষ্ণ আবহাওয়া থাকার কারণে সারা বছর পর্যটকদের কাছে ইলাত অন্যতম বিনোদন ও ছুটির গন্তব্য। ডেড সি বা মৃত সাগর ইসরায়েল, জর্ডান এবং ফিলিস্তিন এ তিনটি দেশের সীমান্ত ঘিরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার নিচে অবস্থিত। এর নাম ডেড সি হলেও এটি আসলে একটি লবণাক্ত হ্রদ। এ হ্রদের পানিতে কোনো মাছ বা জলজ প্রাণী বাঁচতে পারে না। পানির লবণাক্ততা প্রায় 30 থেকে 35 ভাগ, যা সাধারণ সমুদ্রের চেয়ে প্রায় 8 থেকে 10 গুণ বেশি। আর সে কারণেই কেউ চাইলেও এই পানিতে ডুবতে পারবে না। এর কাদা ও লবণ বহু বছর ধরে সৌন্দর্য চর্চা এবং চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। ডেড সি এর আশেপাশে রয়েছে মরুভূমি, পাহাড় এবং প্রাকৃতিক স্পা রিসোর্ট। এখানে পর্যটকেরা সূর্যোদয় দেখা, মাড মাস্ক ও ফ্লোটিং এর জন্য ভিড় করে। মাসাদা ফোর্ট্রেস মাসাদা ফোর্ট্রেস ইসরায়েলের জুডিয়ান মরুভূমিতে মৃত সাগরের পাশের একটি উঁচু পাহাড়চূড়ায় অবস্থিত। এই দুর্গটি 66 থেকে 73 খ্রিস্টাব্দে ইহুদিদের রোমান বিরোধী বিদ্রোহের শেষ প্রতিরোধ স্থল ছিল। মাসাদা ফোর্ট্রেস আজও ইসরায়েলিদের কাছে সাহস, আত্মত্যাগ ও স্বাধীনতার প্রতীক। বর্তমানে এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এবং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কিজারিয়া ন্যাশনাল পার্ক কিজারিয়া ন্যাশনাল পার্কের ভেতরেই অনেকগুলো প্রত্নতাত্ত্বিক স্থাপত্য রয়েছে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান শাসক হেরোড দ্য গ্রেট এই স্থাপনাগুলো নির্মাণ করেন। প্রথমেই রয়েছে কিজারিয়া অ্যাম্পিথিয়েটার। ইসরায়েলের মধ্য উপকূলে কিজারিয়া ন্যাশনাল পার্কে অবস্থিত প্রাচীন রোমান থিয়েটার কিজারিয়া অ্যাম্পিথিয়েটার। অসাধারণ অ্যাকুস্টিক ডিজাইনে নির্মিত এই থিয়েটারটি সাগরের তীরে অবস্থিত, প্রায় 4000 দর্শকের জন্য, যা নাট্যশিল্পে বাড়তি সৌন্দর্য যোগ করত। রোমান যুগে এটি গ্ল্যাডিয়েটর যুদ্ধ ও নাটকের মঞ্চ হিসেবে ব্যবহৃত হতো। 1950 সালে এটি ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয় এবং আজও এর মার্বেল আসন ও প্রাসাদের ধ্বংসাবশেষ দৃশ্যমান। হেরোডস হিপোড্রোম হেরোডস হিপোড্রোম ইসরায়েলের কিজারিয়া ন্যাশনাল পার্কের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। এটি মূলত রথ দৌড়, ঘোড়দৌড় ও খেলাধুলার বিশাল আয়োজনের জন্য ব্যবহৃত হতো। প্রায় 30,000 দর্শক একসঙ্গে বসে এই আয়োজন উপভোগ করতে পারত। ভূমধ্যসাগরের তীরে নির্মিত এই হিপোড্রোম আজও আংশিকভাবে দৃশ্যমান। কিজারিয়া এনশিয়েন্ট পোর্ট কিজারিয়া এনশিয়েন্ট পোর্ট ছিল রোমানদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও নৌবন্দর। এটি ছিল বিশ্বের প্রথম কংক্রিটের সমুদ্র বন্দরগুলোর একটি, যা তখনকার সময়ের জন্য বড় একটি উদ্ভাবন ছিল। রোমান সাম্রাজ্যের নানা জায়গা থেকে ব্যবসায়ী ও নাবিকরা এখানে আসত। এখন এর ধ্বংসাবশেষ, ডুবে থাকা স্থাপনা ও পুরাতাত্ত্বিক নিদর্শন পর্যটকদের আকর্ষণ করে। রোমান অ্যাকোয়াডাক্ট ইসরায়েলের কিজারিয়া শহরে অবস্থিত প্রাচীন রোমানদের তৈরি পানি সরবরাহের একটি ব্যবস্থা। এই অ্যাকোয়াডাক্টটি দূরের ঝর্ণা থেকে শহরে পানি এনে দিত, যা ছিল তৎকালীন রোমান প্রকৌশলের এক বিষয়। খোলা খিলান বিশিষ্ট এর উঁচু কাঠামো এখনও সমুদ্রের ধারে বালুর উপর দাঁড়িয়ে আছে। সাগর, বালু আর নীল আকাশের পটভূমিতে এটি দারুণ সুন্দর একটি ফটো স্পট। হাইফা গার্ডেন্স ইসরায়েলের হাইফা শহরের কার্মেল পাহাড়ের ঢালে অবস্থিত হাইফা গার্ডেন্স, যেটি বাহাই গার্ডেন্স নামে বেশি পরিচিত। এই মনোরম উদ্যানটি বাহাই ধর্মের অন্যতম পবিত্র স্থান এবং বিশ্ব ঐতিহ্যের অংশ। 19টি ধাপে সাজানো সিমেট্রিক্যাল বাগান, ঝর্ণা ও ফুলের সমাহার এক অপূর্ব দৃশ্য তৈরি করে। উদ্যানের কেন্দ্রে রয়েছে শ্রাইন অব দ্য বাব, যা সোনালী গম্বুজ বিশিষ্ট পবিত্র সমাধি। উপর থেকে দেখলে পুরো হাইফা শহর ও ভূমধ্যসাগরের অসাধারণ ভিউ দেখা যায়। সব মিলিয়ে বলা যায় আজকের ইসরায়েল ইতিহাস, প্রযুক্তি, যুদ্ধ আর বেঁচে থাকার গল্পের এক অনন্য মিশেল। প্রাকৃতিক সম্পদ তুলনামূলক কম থাকা সত্ত্বেও মরুভূমি থেকে উঠে আসা এই দেশ দেখিয়েছে জ্ঞান আর উদ্ভাবনই হলো আসল শক্তি। সেই সাথে প্রযুক্তি, উদ্ভাবন ও কৌশলগত বাণিজ্যিক নীতি দিয়ে আজ মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়েছে। তবে শান্তি ও মানবতার প্রশ্ন এখনও রয়ে গেছে অমীমাংসিত।
একদিন হয়তো এই মাটিতেই জন্ম নেবে স্থায়ী শান্তির সূর্য। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সময় নিয়ে ভিডিওটি দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বের এমন নানা জায়গা, পরিবেশ, সংস্কৃতি, জীবনযাপন সম্পর্কে জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আরিফিনস লিভেনশন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য আরেকটি পর্বে। সে পর্যন্ত টেক কেয়ার অফ ইউরসেলফ।